শুভ্রকে দেখেই রিফাত হাসি মুখে ওর ঘাড়ে একটা চাপড় মেরে বলে, কি রে হিরো, মেয়ে পটানোর ধান্দা নাকি? শুভ্র চোখ থেকে সানগ্লাস খুলেই নাক মুখ কুচকে চরম বিরক্তি সুরে বলে, ডিসগাস্টিং। রিফাত টিপ্পনি কেটে বলল, হ্যাঁ তার জন্য তো একদম হিরো সেজে এসেছিস, বুঝি না শালা, তুই যে তলে তলে নৌকা চালাস। শুভ্র এবার মার মুখী হয়ে বিরক্ত গলায় বলল, বেশি কথা বললে থাপ্পড়ে দাঁত ফেলে দেব। রিফাত আর শুভ্রের খুনসুটির মাঝেই সোহান চৌধুরী বেশ চিন্তিত গলায় বলে উঠলেন, রিদি কোথায়? সবাই রেডি, ও কই? ইকবাল এহসান চারিদিকে একবার চাতক পাখির মতো চোখ বুলিয়ে নিলেন, কিন্তু রিদিকে কোথাও দেখতে পেলেন না। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, শুভ্রা, রিদিনা তোমাদের সাথে রেডি হলো, তাহলে ও কই গেল? শুভ্রা নিজেও বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ ফুপাসু, আমিও তো বুঝতে পারছি না ও কোথায় হাওয়া হয়ে গেল। চারপাশে এবার একটা চাপা টেনশন ছড়িয়ে পড়ল। শুভ্র এবার ধীর স্থির ভাবে নিজের হাতে স্মার্ট ওয়াচটার দিকে তাকালো। ওর সেই পরশদীপ্ত শ্যামবর্ণ কপালে চিন্তার ভাঁজগুলো আরো গাঢ় হয়ে ফুটে উঠল। চারপাশের হইচই থামিয়ে ও সবার উদ্দেশ্যে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর তপ্ত স্বরে বলল, আমি দেখছি, তোমরা দাঁড়াও। বলেই শুভ্র বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। ওর ভারী জুতোর প্রতিটি কদম যেন যখন মেঝের ওপর পড়ছে, সেই দাপটের শব্দে মনে হচ্ছে পুরো বাড়িটা যেন এক অজানা থমথমে আতঙ্কে কেঁপে উঠছে। সে অতি পরিচিত পদধ্বনি রুমে কাচুমাচু হয়ে বসে থাকা হৃদির কানে পৌঁছাতেই ওর কলিজাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ও এখন নিশ্চিত এই শব্দ শুধু শুভ্রের জুতো থেকেই আসতে পারে। শুভ্র যদি এই মুহূর্তে রুমে ঢুকে ওকে শাড়ি পরা অবস্থায় দেখে ফেলে, তবে আজ নির্ঘাত প্রলয় ঘটবে। ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে তড়িঘড়ি করে খাটের নিচের ঘুটঘুটে অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ল। ও মনে মনে শুধু একটাই দোয়া করছে, শুভ্র যেন ওকে না দেখে চলে যায়। শুভ্র বেরিয়ে গেলেই ও আগে এই কাল শাড়িটা গা থেকে নামাবে। শুভ্র ঘরে ঢুকলো। চারপাশটা বাজের মতো তীক্ষ্ণ নজরে একবার ঘুরে দেখলো, কিন্তু পুরো ঘর শুনশান খালি। এদিকে খাটের নিচে রিদি কুকুরে একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। ওর বুকের ভেতর তখন যেন কেউ বিরামহীন ড্রাম পেটাচ্ছে। নিঃশ্বাস নিতেও ওর ভয় হচ্ছে, যদি শুভ্র শুনে ফেলে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রর সেই পালিশ করা কুচকুচে কালো জুতো দুটো। শুভ্র ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে গেল। না, সেখানেও জনমানবের চিহ্ন নেই। শুভ্র কপালে অসন্তোষের ভাঁজ পড়ল। ও যখন ব্যর্থ হয়ে ঘর থেকে যেতে নেবে, ঠিক তখনই ওর এক পলকের জন্য কানে এক জোড়া কাচের চুড়ির অতি ক্ষীণ টুংটাং শব্দ ভেসে এলো। রীতি ভয়ে নিজের হাত নাড়তে গিয়ে অজান্তেই এই বিপদ ঘটিয়ে ফেলেছে। শব্দটা বাতাসের মতো পাতলা হলেও শুভ্রর মতো মানুষের কান এড়াতে পারল না। ও মুহূর্তেই পাথরের মতো থমকে দাঁড়িয়ে পড়ল। ও তীক্ষ্ণ দৃষ্টি এবার তীরের মতো বিঁধল খাটের নিচে সেই অন্ধকার কোণাটায়। শুভ্রের ওষ্ঠাধরে এক চিলতে রহস্যময় কিন্তু কঠিন হাসি ফুটে উঠল। শুভ্র প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে বেশ আয়েশ করে দাঁড়ালো। ও ঠোঁটে একটা তাচ্ছিল্যের শীষ, যা এই নিস্তব্ধ ঘরে হৃদের কানে তীরের মতো বিচ্ছে। সে খুব শান্ত কিন্তু তপ্ত স্বরে বলল, নিজে থেকে বের হয়ে আসবি নাকি আমি টেনে বের করব? শুভ্রর সেই বরফ শীতল কণ্ঠ কানে আসতেই হৃদির মনে হলো কি ওর বুকের ওপর আস্ত একটা পাথর ছুঁড়ে মেরেছে। লোকটা বুঝলো কিভাবে যে ও এই খাটের নিচেই ঘাপটি মেরে আছে? হৃদি তবুও বের হলো না। ভয়ের চোটে খাটের নিচেই ঘুটঘুটে অন্ধকারেও আরো বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বসে রইল। ওর কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। শুভ্র এবার দারাজ গলায় ঘোষণা করলো, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি না বের হোস, তবে আজ তোর কপালে নির্ঘাত চরম ভোগান্তি আছে। এই বলেই শুভ্র ধীর লয়ে গুনতে শুরু করলো। প্রতিটি সংখ্যার সাথে সাথে হৃদির হৃৎপিণ্ড যেন লাফিয়ে গলার কাছে চলে আসছে। প্রতি সেকেন্ডে যেন এক একটা যোগ। 1 2 3 4 5 বলার আগেই হৃদি তড়িঘড়ি করে খাটের নিচ থেকে বেরিয়ে এলো। এক মুহূর্ত দেরি না করে ওর সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললো। ওর পরনে শাড়ির কুচিগুলো অবিন্যস্ত, হাতে কাচের চুড়ি গুলো ভয়ে থরথর করে কাঁপছে। ওর কাঁপাকাঁপি গলায় ও এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, বিশ্বাস করুন ভাইয়া, আমি শাড়ি পরতে চাইনি। সবাই অনেক জোর করেছে, তাই মাথা কাজ করেনি, পরে ফেলেছি। কিন্তু আমি এখন পর্যন্ত বাইরে পা দিইনি, সত্যি বলছি। আপনি প্লিজ একটু রুম থেকে বের হন, আমি এখনই শাড়ি খুলে ফেলছি। আমি সত্যি আর কোনোদিনও শাড়ি ছোবো না, এবারের মতো মাফ করে দিন আমাকে। বলতে বলতে রীতি ভয়ে একদম কুঁকড়ে গেল। ওর মনে হচ্ছিল শরীর থেকে সবটুকু শক্তি যেন শুষে নেওয়া হয়েছে। সে জড়সড় হয়ে কাঁপা কাঁপা হাতে নিজের আঙুলগুলো কসলাতে লাগলো। ওর মনে হচ্ছে এই বুঝিয়ে শুভ্র ওর গালে সজোরে একটা চর বসিয়ে দিয়ে চিৎকার করে বলবে,
তোর সাহস কি করে হলো আমি বারবার বারণ করার পরও শাড়ি পরার? কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও শুভ্রর কোনো গর্জন বা শাসন কানে আসলো না। চারপাশটা এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। হঠাৎ রিদি অনুভব করলো খুব তপ্ত একজোড়া নিঃশ্বাস সরাসরি ওর মুখের ওপর এসে পড়ছে। সে উষ্ণ পরশে রিদির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। সে অত্যন্ত ধীর লয়ে নিজের চোখের পাতা মেলে তাকালো, আর তাকাতেই দেখলো শুভ্র অদ্ভুত ঘোর লাগা দৃষ্টি, যা যেন ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। শুভ্র ওর একদম কাছে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এদিকে শুভ্র যেন নিজের চোখের সামনে আজ এক অন্য হৃদিকে আবিষ্কার করছে। মায়াবী চোখে লেপ্টে থাকা গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর কপালে সেই ছোট্ট লাল টিপ, দুপাশে ঝুলে থাকা লম্বা দুটো বেনুনি, আর হাতের লাল সাদা কাচের চুড়িগুলোর মাঝে হৃদিকে যেন এক স্বর্গীয় অপসরী মনে হচ্ছে। হৃদির হাতে পায়ে আলতার সেই স্নিগ্ধ রং দেখে শুভ্র হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল। সে কোনো কথা বলতে পারছে না, শুধু একরাশ মোহ আর নেশা নিয়ে হৃদির দিকে তাকিয়ে রইল। শুভ্রর সেই গভীর ঘোর লাগা দৃষ্টি হৃদি আর বেশিক্ষণ সহ্য করতে পারল না। লজ্জায় আর আবেশে ও নিজের চোখ জোড়া নামিয়ে নিল। কাঁপা কাঁপা গলায় অস্ফুট স্বরে বলল, ওইভাবে তাকাবেন না আপনি, আমার কেমন জানি লাগছে। শুভ্র ওর কথার কোনো উত্তর দিল না, বরং সে আরো এক ধাপ এগিয়ে এসে হৃদির একদম গায়ের উপর এসে দাঁড়ালো। হৃদি যখন ভয় আর অস্বস্তিতে পিছিয়ে যেতে চাইল, শুভ্র তখনই নিজের হাত দিয়ে ওকে আরো কাছে টেনে নিল। হৃদির কপালে থাকা টিপটা একটু বাঁকা হয়েছিল। শুভ্র খুব যত্ন করে পরম মমতায় তার আঙুলের ডগা দিয়ে টিপটা ঠিক মাঝখানে বসিয়ে দিল। সেই আঙুলের আলতো ছোঁয়া হৃদি সারা শরীরে যেন এক লহমায় বিদ্যুৎ খেলে গেল। ও পাথর হয়ে দাঁড়িয়ে রইল, শুধু শুভ্রর সেই হৃদস্পন্দনের শব্দ শুনতে লাগলো। হৃদি একটু অবাক হলো, শুভ্র আজ বড্ড শান্ত, তাকে বকছে না, এমনকি চোখে সেই চেনা রাগে আগুনটাও নেই। লোকটা আজ কেমন যেন এক ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকেই দেখছে। হৃদি অপরাধীর মতো কাঁপা কাঁপা গলায় ঠোঁটে প্রশ্ন করলো, শাড়ি খুলে ফেলবো? শুভ্র হৃদির চোখের মনির দিকে এমন ভাবে তাকানো যেন ওই চোখের গভীরতায় ও ডুবে মরতে চায়। গম্ভীর অথচ মোহময় সুরে বলল, আমি কি বলেছি শাড়ি খুলে ফেলতে? হৃদি না সূচক মাথা নাড়তে নাড়তে অস্ফুট স্বরে বলল, বলেননি, কিন্তু আগে তো বলেছিলেন শাড়ি যাতে না পরি। শুভ্র ওর আরো কাছে সরে এলো, এতটাই কাছে যে হৃদির বুকের ধকধকানি শুভ্রর গায়ে গিয়ে লাগছে। এক তপ্ত নিঃশ্বাস দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেছিলাম, কিন্তু তুই কি আমার কথা রেখেছিস? হৃদির লজ্জায় আর অপরাধ বোধে মুখটা একদম নিচু করে ফেললো। শুভ্রের দেহের উত্তাপ আর পারফিউমের কড়া ঘ্রাণে ওর মাথাটা ঝিমঝিম করছে। শুভ্র তখন আলতো করে হৃদির থুতনিটা ধরে ওর মুখটা উঁচিয়ে ধরল। সেই তীরের মতো তীক্ষ্ণ চাহনি সইতে না পেরে হৃদি হিতাহিত জ্ঞান হারিয়ে চোখের পাতা বুঝে ফেলল। ঠিক তখনই নিস্তব্ধ ঘর জুড়ে শুভ্রর মখমলি কণ্ঠের গুনগুনানি ভেসে এলো। হৃদি নিজের কানকে বিশ্বাস করতে পারল না যখন শুভ্র গেয়ে উঠল। হৃদি বিস্ময়ে পাথর হয়ে চোখ মেলে তাকালো। শুভ্র গান গাইছে, তাও আবার এমন বুক চিরে আসা দরদ দিয়ে। হৃদি ঘরের মাঝে কিছু ভাবার আগে শুভ্র আচমকা এক ঝটকায় ওকে উল্টো করে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল। পেছন থেকে শক্ত করে হৃদির সরু কোমর জড়িয়ে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে মোহনীয় সুরে আবারও গেয়ে উঠল। শুভ্রর সেই উদাস করা কণ্ঠ আর কোমরে ওর হাতের ইস্পাত কঠিন বাঁধনে হৃদির হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। শুভ্রর প্রতিটি শব্দের সাথে ওর উষ্ণ নিঃশ্বাস হৃদির ঘাড়ে নরম চামড়ায় আগুনের মতো বিচ্ছে। হৃদি চোখ বন্ধ করে কাছে এই এক গানে শুভ্র যেন আজ ওর সব অভিমান আর ভয় ধুলোয় মিশিয়ে দিল। শুভ্র আজ রাগে বড় ভাই নয়, আজ ও এক উন্মাতাল প্রেমিক, যে হৃদির এই অপরূপ রূপের নেশায় পুরোপুরি দিগ্ভ্রান্ত হয়ে গেছে। ওর সেই মজবুত বাহুবন্ধনে বন্দী হয়ে হৃদি আজ এক অদ্ভুত অপার্থিব ঘোরের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো। হৃদি যেন এক ঘোরের জগতে চলে গেছে। শুভ্র আজ সব বারণ, সব রাগ ভুলে এক অন্য মানুষ হয়ে উঠেছে। শুভ্র ধীর লয়ে হৃদির চুরি পরা হাতটা নিজের হাতের মুঠোয় নিল। হৃদির নরম আঙুলগুলোর ফাঁকে নিজের আঙুল গলিয়ে দিয়ে হাতটা উঁচিয়ে ধরল। তারপর অত্যন্ত গভীর অনুরাগে হৃদির হাতের পিঠে নিজের ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শে হৃদির সারা শরীরে যেন এক পশলা আগুনের বৃষ্টি হয়ে গেল। শুভ্র সেই ঘোর লাগা কণ্ঠেই পুনরায় গিয়ে উঠল। গানের প্রতিটি শব্দ যেন হৃদির রক্তে মিশে গিয়ে নাচন তুলছে। শুভ্র ওখানেই থামল না, ও হৃদির পিঠে দুলতে থাকা লম্বা বিনুনির আগায় আঙুল ছোঁয়ালো। অতি সন্তর্পণে বিনুনির ফিতাটা ছুঁয়ে দিয়ে নেশাতুর স্বরে আবারও গেয়ে উঠল,
এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। শুভ্রকে দেখেই রিফাত হাসি মুখে ওর ঘাড়ে একটা চাপড় মেরে বলে, কিরে হিরো, মেয়ে পটানোর ধান্দা নাকি? শুভ্র চোখ থেকে সানগ্লাস খুলেই নাক মুখ কুচকে চরম বিরক্তি সুরে বলে, ডিসগাস্টিং। রিফাত টিপ্পনি কেটে বলল, হ্যাঁ, তার জন্য তো একদম হিরো সেজে এসেছিস, বুঝি না শালা, তুই যে তলে তলে নৌকা চালাস। শুভ্র এবার মার মুখী হয়ে বিরক্ত গলায় বলল, বেশি কথা বললে থাপ্পড়ে দাঁত ফেলে দেব। রিফাত আর শুভ্রের খুনসুটির মাঝেই সোহান চৌধুরী বেশ চিন্তিত গলায় বলে উঠলেন, রিদি কোথায়? সবাই রেডি, ও কই? ইকবাল এহসান চারিদিকে একবার চাতক পাখির মতো চোখ বুলিয়ে নিলেন, কিন্তু রিদিকে কোথাও দেখতে পেলেন না। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কিছুটা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, শুভ্রা, রিদিনা তোমাদের সাথে রেডি হলো, তাহলে ও কই গেল? শুভ্রা নিজেও বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ ফুপাসু, আমিও তো বুঝতে পারছি না ও কোথায় হাওয়া হয়ে গেল। চারপাশে এবার একটা চাপা টেনশন ছড়িয়ে পড়ল। শুভ্র এবার ধীর স্থির ভাবে নিজের হাতে স্মার্ট ওয়াচটার দিকে তাকালো। ওর সেই পরশদীপ্ত শ্যামবর্ণ কপালে চিন্তার ভাঁজগুলো আরো গাঢ় হয়ে ফুটে উঠল। চারপাশের হইচই থামিয়ে ও সবার উদ্দেশ্যে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর তপ্ত স্বরে বলল, আমি দেখছি, তোমরা দাঁড়াও। বলেই শুভ্র বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। ওর ভারী জুতোর প্রতিটি কদম যেন যখন মেঝের ওপর পড়ছে, সে দাপটের শব্দে মনে হচ্ছে পুরো বাড়িটা যেন এক অজানা থমথমে আতঙ্কে কেঁপে উঠছে। সে অতি পরিচিত পদধ্বনি রুমে কাচুমাচু হয়ে বসে থাকা হৃদের কানে পৌঁছাতেই ওর কলিজাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। ও এখন নিশ্চিত এই শব্দ শুধু শুভ্রের জুতো থেকেই আসতে পারে। শুভ্র যদি এই মুহূর্তে রুমে ঢুকে ওকে শাড়ি পরা অবস্থায় দেখে ফেলে, তবে আজ নির্ঘাত প্রলয় ঘটবে। ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে তড়িঘড়ি করে খাটের নিচের ঘুটঘুটে অন্ধকারে গিয়ে লুকিয়ে পড়ল। ও মনে মনে শুধু একটাই দোয়া করছে, শুভ্র যেন ওকে না দেখে চলে যায়। শুভ্র বেরিয়ে গেলেই ও আগে এই কাল শাড়িটা গা থেকে নামাবে। শুভ্র ঘরে ঢুকলো। চারপাশটা বাজের মতো দেখলো নজরে, একবার ঘুরে দেখলো, কিন্তু পুরো ঘর শুনশান খালি। এদিকে খাটের নিচে রিদি কুকুরে একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। ওর বুকের ভেতর তখন যেন কেউ বিরামহীন ড্রাম পেটাচ্ছে। নিঃশ্বাস নিতেও ওর ভয় হচ্ছে, যদি শুভ্র শুনে ফেলে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রর সেই পালিশ করা কুচকুচে কালো জুতো দুটো। শুভ্র ধীর পায়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে গেল। না, সেখানেও জনমানবের চিহ্ন নেই। শুভ্র কপালে অসন্তোষের ভাঁজ পড়ল। ও যখন ব্যর্থ হয়ে ঘর থেকে যেতে নেবে, ঠিক তখনই ওর এক পলকের জন্য কানে এক জোড়া কাঁচের চুড়ির অতি ক্ষীণ